গভীর রাত, ট্যাক্সি ড্রাইভার ভাবে শেষ ভাড়াটা মেরে বাসায় ফিরে যাবে। হয়ও তেমনটাই, এক বড়লোক বিজনেসম্যানের সুন্দরী বউ উঠে তার ট্যাক্সিতে এবং এরপর ওই গরিব ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বড়লোক বিজনেসম্যানের সুন্দরী বউ যা যা করে সেগুলো হয়তো অনেক মানুষেরই স্বপ্ন হয়ে মনের এক কোনায় অলওয়েজ পড়ে থাকে। কিন্তু এরপরই গরিব ট্যাক্সি ড্রাইভারের ভাগ্য বদলে যায় আর তার সঙ্গে ঘটতে থাকে একটার পর একটা টুইস্ট। আর এক রাতের মধ্যে রাতারাতি ওই গরিব ট্যাক্সি ড্রাইভার হয়ে ওঠে কোটিপতি। মুভির একটার পর একটা টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে, আর শেষের টুইস্টটা তো আরো অবাক করে দেওয়ার মতো। তবে চলুন শুনে আসা যাক 2023 সালে রিলিজপ্রাপ্ত মুভি এনাক্কু এন্ডে কেদায়াত। তবে তার আগে ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। মুভি শুরু হওয়ার আগে আমরা এই মুভির 4টা দৃশ্য দেখব। মুভিটিকে ভালোভাবে বোঝার জন্য এই 4টি দৃশ্য ভালো করে মনে রাখবেন। সিন 1, মুভির শুরুতেই আমরা একটি ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। ওর নাম শেখর। শেখর ওর গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছে। একটা সময় ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হতে নেয়, আর ঠিক তখনই ওর মোবাইলে ওর বন্ধু কল দেয়। আর আমরা দেখতে পাই শেখর ওর ট্যাক্সিতেই বসে আছে, আর এতক্ষণ ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। শেখরকে তখন ওর বন্ধু বলে, কিরে কই তুই, এখনো আসছিস না যে? শেখর তখন বলে, দোস্ত এই তো আসছি, আর একটা লাস্ট ভাড়া মেরেই বাসায় চলে আসবো। এরপর দুই বন্ধু মিলে ড্রিঙ্ক করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। সিন 2, একটা বারে বড়লোক এক বিজনেসম্যানের সুন্দরী ওয়াইফ বসে কান্না করছিল। ওর নাম হচ্ছে উর্বশী। কিন্তু উর্বশী এখানে বসে কান্না করছে কেন, এটার পিছনে রহস্য কি, সেটাই আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। সিন 3, একটি সুইমিং পুলের সামনে বসে একজন নামি দামি রাজনীতিবিদ তার লোকজনদের সঙ্গে ড্রিঙ্ক করছে। ওনার নাম হচ্ছে মাস্তান ভাই। সিন 4, স্পাইডারের মাস্ক পরে একটা চোর চুরি করার জন্য রেডি হচ্ছে। এই হচ্ছে 4টি দৃশ্য। এবার সরাসরি গল্পে চলে যায়। ট্যাক্সি ড্রাইভার শেখরকে ওই বারের ম্যানেজার কল করে আর বলে, তোমার জন্য একটা ভাড়া আছে, তাড়াতাড়ি বারের সামনে চলে আসো। শেখর ওই বারের সামনে পৌঁছে যায় আর ওই যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শেখর খেয়াল করে ওই বার থেকে ব্ল্যাক কালারের শাড়ি পরে অনেক সুন্দর একজন মহিলা বের হয়ে ওর ট্যাক্সির দিকেই আসছে। শেখর ওই মহিলাকে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, যেন এত সুন্দর মহিলা সে এর আগে কখনো দেখেনি। উর্বশী শেখরের গাড়ির সামনে এসে ওকে বলে, আপনি কি এসেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য? শেখর বলে, জি ম্যাডাম, প্লিজ গাড়ির ভিতরে এসে বসুন। এরপর গাড়ি চলতে শুরু করে। কিছু দূর চলার পরই মহিলাটিকে ভালোভাবে দেখার জন্য শেখর ওর গাড়ির ব্যাক মিররটা ঠিক করার বাহানায় বারবার মহিলাটিকে দেখতে থাকে। এটা দেখে উর্বশী শেখরকে বলে, কি ব্যাপার, তোমার কি কেউ পিছু করছে? বারবার যে পিছনে দেখছো, কি ব্যাপার বলো তো? শেখর তখন বলে, কিছু না ম্যাডাম, আপনাকেই দেখছিলাম। আসলে এত রাতে একা একটা মেয়ে বার থেকে চোখে জল নিয়ে বেরিয়ে আসলো, তো তাই একটু আগ্রহবশত আপনাকে দেখে বোঝার চেষ্টা করছিলাম ব্যাপারটা কি। উর্বশী তখন বলে, পারে এতগুলো মানুষ ছিল কিন্তু কেউ আমার চোখের জল লক্ষ্য করেনি, কিন্তু তুমিই একজন যে আমার চোখের জল লক্ষ্য করলে, থ্যাংক ইউ। উত্তরে শেখর তখন বলে, ম্যাডাম এতে থ্যাঙ্কস বলার কি আছে, আপনার তো মন খারাপ, ম্যাডাম একটা গান ছাড়ি আপনার মন ভালো হয়ে যাবে। উর্বশী তখন বলে, ছাড়ো। তখন শেখর একটা গান প্লে করে, আর ওই গান শোনার সঙ্গে সঙ্গেই উর্বশী হেসে দেয়। কিছুক্ষণ পরে উর্বশী শেখরকে জিজ্ঞেস করে, আমাকে নামিয়ে দিয়ে কি করবে তুমি? শেখর বলে, কি করব ম্যাডাম, গাড়ি গ্যারেজে রেখে সোজা বাসায় চলে যাব। বন্ধু ওয়েট করছে, ওর সঙ্গে ড্রিঙ্ক করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। দুজনে কথা বলতে বলতে উর্বশীর বাসার সামনে চলে আসে। উর্বশী গাড়ি থেকে নেমে চলে যেতেই নিবে, ঠিক তখনই আবারও শেখরের গাড়ির সামনে এসে ওর গাড়ির কাছে নক করে। শেখর বলে, কি হলো ম্যাডাম, কিছু গাড়িতে ফেলে রেখে গেছেন? উর্বশী বলে, না, বলছিলাম তুমি তো বাসায় গিয়ে ড্রিঙ্ক করবে তাই না? শেখর বলে, জি ম্যাডাম। উর্বশী বলে, আমিও ঘুমানোর আগে একটু ড্রিঙ্ক করব, তো তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে জয়েন করতে পারো। আর এখন আমার বাসায়ও কেউ নেই, আমি ভিতরে ওয়েট করছি, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আসতে পারো। এই কথা শুনে শেখরের মন তো গুলুগুলু হয়ে যায়। এত সুন্দর একজন মহিলার কাছ থেকে এত রাতে এইরকম একটি অফার পাওয়া ভাগ্যের বিষয়। শেখর মনে মনে ভাবে এই অফারটি কিছুতেই মিস করা যাবে না। শেখর তখন বলে, ম্যাডাম স্যার কিছু বলবে না তো? উর্বশী তখন বলে, আরে পাগল, তোমার স্যার এখন সিটির বাইরে, আসতে অনেক দেরি হবে, তুমি এগুলো নিয়ে কিছু ভেবো না, আমি একাই আছি, চলে আসো তো। শেখর বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি গাড়িটা পার্ক করেই আসছি। উর্বশী তখন ভিতরে চলে যায়। শেখর ওর বন্ধুকে কল দিয়ে বলে, আমার আসতে দেরি হবে, তুই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যা। গাড়িটা পার্ক করে শেখর উর্বশীর বাসায় ঢোকে। আর বাড়ির ভিতরের জাঁকজমক দেখে শেখর তো অবাক হয়ে যায়। এত সুন্দর বাড়ি সে এর আগে কখনো দেখেনি। উর্বশী শেখরকে বলে, কি দেখছো এত অবাক হয়ে? শেখর তখন বলে, ম্যাডাম এত বড় বাসা আমি আমার জীবনেও দেখিনি, এই বাসা তো আমাদের স্কুলের মাঠের থেকেও বড়। উর্বশী তখন বলে, এটা তো কিছুই না, আমাদের উটির বাংলো বাড়ি এর থেকেও বড়।
এটা বলে ভয়েস কমান্ড দিয়ে গেটটা লাগিয়ে দেয় আর শেখরকে বলে তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। শেখর তখন সোফায় বসে উর্বশীর জন্য অপেক্ষা করতে থাকে। তখন ওর পায়ের সামনে একটি কুকুর এসে বসে আর কুকুরটিকে দেখা মাত্রই শেখর ভয় পেয়ে পা উঠিয়ে ওই কুকুরটিকে তাড়াতে থাকে, হুশ হুশ। তখনই ভেতরের রুম থেকে উর্বশী একটি নাইটি পরে বের হয় আর ওই কুকুরটির সামনে এসে কুকুরটিকে কোলে তুলে নেয় আর শেখরকে বলে ওর নাম ওজো আর ওজো ওর নাম শেখর। দুজনের সঙ্গে দুজনকে পরিচয় করিয়ে দিয়ে এবার উর্বশী ওজোকে নিয়ে সোফায় বসে আর শেখরকে বলে তো বলুন শেখর স্যার, কি খাবেন, হুইস্কি, রাম না ভডকা? শেখর তখন বলে হ্যালো ম্যাডাম, আপনি আমাকে স্যার বলছেন যে? উর্বশী তখন বলে আমি গাড়িতে ওঠার পর থেকেই তো তুমি আমাকে ম্যাডাম ডাকছো। ওই আমি তো তোমাকে একবারও জিজ্ঞেস করিনি যে তুমি আমাকে ম্যাডাম কেন ডাকছো, তাহলে আমাকে তুমি প্রশ্ন করছো কেন? আর এটা বলে একটা হাসি দিয়ে সে ড্রিঙ্ক বানাতে চলে যায়। এবার ড্রয়িং রুমের মিনি বারে গিয়ে উর্বশী শেখরকে বলে বলুন স্যার, কি বানিয়ে দিব, হুইস্কি, ভোডকা, রাম নাকি টাকিলা? সব শুনে এবার শেখর বলে ম্যাডাম আপনি যা খাবেন আমিও তাই খাবো, তবে ম্যাডাম হুইস্কি, রাম, ভডকা এগুলো সব তো ট্রাই করেছি, এই সাকিলাটা আবার কি? এটা শুনে উর্বশী হাসি দিয়ে বলে ওটা সাকিলা না, টাকিলা। এরপর দুজনে টেবিলে ড্রিঙ্ক সাজিয়ে বসে আর শেখরের দিকে এক দৃষ্টিতে উর্বশী তাকিয়ে থাকে। এদিক দিয়ে শেখরও মনে মনে ভাবতে থাকে ওফ, আজকে কার মুখ দেখে উঠেছিলাম, এত সুন্দর রাত কাটবে কখনো ভাবতেও পারিনি। শেখর বলে ম্যাডাম তাহলে শুরু করা যাক। শেখর তখন দেখে উর্বশী লেবু কাটছে আর হাতের কোনায় খানিকটা লবণ নিয়েছে। এটা দেখে শেখর বলে ম্যাডাম আপনি কি করছেন, লেবু, লবণ, ছুরি এগুলো দিয়ে কি আচার বানাবেন? উর্বশী তখন হেসে বলে আরে পাগল, এগুলো দিয়েই তো টাকিলা বানাবো। এবার উর্বশী শেখরকে দেখিয়ে বলে এবার এক হাতে লেবু নাও আর অন্য হাতের উপরে খানিকটা লবণ রেখে এক ঢোকে ভোটকাটা গিলে ফেলো আর সঙ্গে সঙ্গে লেবুটা চুষেই লবণটা খেয়ে ফেলো। আর এটা বলে একইভাবে উর্বশী ওটা খেতে থাকে। এবার উর্বশী দেখিয়ে দেওয়া পদ্ধতিতে শেখর যখন ওটা খায় ওর কাছে দারুণ লাগে আর এরপর উর্বশী আর শেখর একটার পর একটা ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পরে শেখর উর্বশীকে বলে ম্যাডাম এবার আপনার বিষয়ে কিছু বলুন। উর্বশী তখন বলে আমার বিষয়ে বলার মতো তেমন কিছু নেই আর তোমার কাছে বোরিং লাগবে, তারপরেও যেহেতু তুমি শুনতে চাও আমি তোমাকে বলছি শোনো। আমাদের আসল বাড়ি উটিতে। আমার বড় বোন আমার থেকে 8 বছরের বড়। বিয়ের কিছু বছর পর ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বোনের হাজবেন্ডের নাম ছিল দেবরাজ। আমার বোন মারা যাওয়ার পরে দেবরাজ অনেক আপসেট হয়ে পড়েছিল। আমার বাসার সবাই জিনিসটা লক্ষ্য করেছিল। যেহেতু তারা সবাই দেবরাজকে অনেক পছন্দ করত, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে দেবরাজের সঙ্গে বিয়ে দিবে। এতে আমারও তেমন কোনো আপত্তি ছিল না, কারণ আমিও কিছুটা দেবরাজকে পছন্দ করতাম। তাই বাবা মার অনুমতিতে আমি কোনো বাধা দেইনি। বিয়ে করে আমরা চেন্নাই চলে আসি। আজ 13 বছর হলো আমরা চেন্নাইয়ে আছি। এই হচ্ছে আমার কাহিনী। তুমি তো এই শহরে অনেক বছর ধরে আছো, তো তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? শেখর তখন বলে আরে কি বলেন ম্যাডাম, গার্লফ্রেন্ড? এই জন্মে এই নামের কোনো বস্তু আমার ভাগ্যে জুটবে না। কলেজ লাইফে একবার মনে হয়েছিল যে একজন মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু পরে দেখি সে ভালোবাসে তো ঠিকই, কিন্তু আমাকে না, আরেকজনকে। ওকে যে টিচার পড়াতো ওর সঙ্গেই ওর রিলেশন হয়েছে, পরে ওই টিচারকেই ও বিয়ে করেছে। এখন আর এই নামের বস্তু আমার জীবনে আর আসবে না। বাদ দিন ম্যাডাম ওইসব কথা। শেখরের ভালোবাসার কাহিনী শুনে উর্বশী হাসতে থাকে আর হাসতে হাসতে ওকে বলে না দেখো, তোমারও একদিন একজন ভালো গার্লফ্রেন্ড হবে। শেখর তখন বলে ওসব কথা বাদ দিন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি যখন বার থেকে বের হচ্ছিলেন তখন আমি আপনার চোখে জল দেখেছিলাম, এটার কারণটা কি জানতে পারি? উর্বশী তখন বলে ওটা কিছু না, আমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছিল, এই আর কি। শেখর বলে ও আচ্ছা। এরপর বোতলে থাকা শেষ ড্রিঙ্কটুকু উর্বশীকে দেখিয়ে বলে ম্যাডাম এতটুকু আপনি খাবেন নাকি আমি খাবো? উর্বশী তখন বলে ওটা তুমি খেয়ে নাও, কিন্তু আমি যেভাবে বলবো সেইভাবে খেতে হবে। এখন এটা বলে উর্বশী এক চিমটি লবণ ওর উপরের ঠোঁটে লাগায় আর আরেক চিমটি লবণ ওর নিচের ঠোঁটে। এরপর দুই ঠোঁটের মাঝখানে একটা লেবুর টুকরো রাখে। আর এই দৃশ্য দেখে শেখর তো পুরোই এক্সাইটেড হয়ে যায় আর বলে ও রিয়েলি ম্যাডাম, এইভাবে খেতে হবে? এটা বলে ড্রিঙ্কটা এক ঢোকে শেষ করে শেখর উর্বশীর মুখের সামনে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক শুরু হয়ে যায়। সারা রাত ধরে দুজন শারীরিক সম্পর্ক শেষ করার পরে নেশার ঘোরে শেখর ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে ঘুম ভাঙার পরে শেখর দেখতে পায় ও সোফায় শুয়ে আছে। তখন উঠে দাঁড়িয়ে ম্যাডাম ম্যাডাম বলে উর্বশীকে ডাকতে থাকে। পাশের ঘর থেকে উর্বশী বের হয় আর বলে হ্যাঁ শেখর বলো। শেখর বলে ম্যাডাম এবার তো হয়ে গিয়েছে আর অনেক রাতও হয়ে গেছে, আমি তাহলে চলে যাই। উর্বশীও বলে ওকে যাও। তখন শেখর বলে ম্যাডাম একটু ওয়াশরুমে যাওয়া যাবে? উর্বশী বলে হ্যাঁ যাও, ওই যে ওই দিকে। এটা বলে ওকে ওয়াশরুম দেখিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর শেখর দেখতে পায় ওয়াশরুমের গেটের সামনে ওই ছোট্ট কুকুরটা বসে আছে। ও তখন কুকুরটাকে কোলে তুলে আদর করতে থাকে।
ঠিক তখনই শেখর খেয়াল করে একটা দরজার নিচ থেকে কিছু রক্ত বেরিয়ে আসছে। রক্তটা কোথা থেকে আসছে এটা দেখার জন্য কৌতূহল বশত ও দরজাটা খুলে ফেলে, আর কুকুরটা সঙ্গে সঙ্গে ওই রুমের ভেতরে ঢুকে যায়। শেখরও রক্তের দাগ ফলো করে রুমের ভেতরে ঢুকে যায়, আর কিছু দূর যাওয়ার পরইও দেখতে পায় দেয়ালের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় একটা মৃতদেহ পড়ে আছে। এটা দেখে শেখর প্রচন্ড ভয় পেয়ে আটকে ওঠে, আর সঙ্গে সঙ্গে ওই বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার সামনে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ও দরজাটা খুলতে পারে না। তখন সেখানে উর্বশী চলে আসে, আর শেখরকে দেখে বলে, কি ব্যাপার শেখর, তুমি এত ঘাবড়ে গিয়েছো কেন? তুমি কি ওটা দেখে ফেলেছো? উত্তরে শেখর বলে, না ম্যাডাম, আমি কিচ্ছু দেখিনি। ম্যাডাম, আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না, আমি কিচ্ছু দেখিনি। উর্বশী তখন শেখরের হাত ধরে বলে, আমার সঙ্গে এসো। এটা বলে ওকে সোফায় নিয়ে বসায়, আর বলে, তুমি শান্ত হও। উর্বশীর হাতে তখন একটা ছুরি ছিল, ওই ছুরিটা নাড়তে নাড়তে ও শেখরকে বলে, পানি খাও। শেখর তখন বলে, না ম্যাডাম, আমি পানি খাবো না। উর্বশী তখন বলে, বলছি না পানি খাও। ভয়ে ভয়ে তখন শেখর গ্লাসে পানি ঢেলে খেতে থাকে। উর্বশী তখন ছুরিটা দিয়ে আপেল কাটতে থাকে, আর বলে, তুমি যখন ওটা দেখেই নিয়েছো তখন পুরো ঘটনাটা শুনে তারপর এখান থেকে যাবে। শেখর তখন ভয়ে উর্বশীর পায়ে পড়ে যায়, আর বলতে থাকে, প্লিজ ম্যাডাম, আমাকে যেতে দিন এখান থেকে, প্লিজ ম্যাডাম, আমি কাউকে কিছু বলবো না। উর্বশী তখন বলে, আরে কি করছো, উঠো তুমি। তাড়াহুড়া করে শেখর উঠতেই নিবে, ঠিক তখনই শেখরের মাথার সঙ্গে উর্বশীর চিবুকে বাড়ি লাগে, আর তার ফলে উর্বশী পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এখন এটা দেখে শেখর আরো ঘাবড়ে যায়, উর্বশীর গাল ধরে নাড়তে থাকে, আর বলে, হ্যালো ম্যাডাম, প্লিজ উঠুন ম্যাডাম, কি হলো আপনার? কিন্তু ম্যাডাম তো কোনো সাড়া দিচ্ছে না। শেখর তখন উর্বশীকে সোফায় শুইয়ে আবারও গেটের সামনে গিয়ে গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু এই গেটটা ছিল অনেক হাই সিকিউরিটির একটা গেট। এই গেটটা খুলতে হলে একটা পাসওয়ার্ডের দরকার পড়ে, যেটা শেখরের জানা নেই। ও আবার উর্বশীর কাছে এসে ওকে ডাকতে থাকে, কিন্তু উর্বশীর জ্ঞান ফিরে আসে না। এবার শেখর দরজাটা ভেঙে ফেলার জন্য শক্ত কিছু খুঁজতে থাকে। তখন ও একটি লোহার টুকরো পায়, সেটা নিয়ে দরজার সামনে যেতে নিবে, ঠিক তখনই গেটের কলিং বেল বেজে ওঠে। শেখর তখন আস্তে করে গেটের সামনে গিয়ে কি হলে চোখ লাগিয়ে দেখে বাহিরে স্পাইডারের মাস্ক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, আর ওই হচ্ছে আমাদের সিন 4-এ দেখানো ওই চোরটা। ওর নাম হচ্ছে ডেভিড। স্বাভাবিকভাবে ডেভিডকে দেখার পর শেখর ভয় পেয়ে যায়, কারণ ও তো ওকে চেনে না। শেখর ভেবেছে হয়তো এই বাসায় কেউ এসেছে। সঙ্গে সঙ্গে শেখর ওই রুমে গিয়ে লুকিয়ে পড়ে, যেই রুমটায় ডেড বডি রাখা ছিল। এই দিক দিয়ে আমরা দেখতে পাই ওই চোর ডেভিড দরজা সিকিউরিটি কোড প্রেস করে ওই বাসার ভেতরে ঢোকে। এখন প্রশ্ন হলো, ওই চোরটা কিভাবে এই দরজা সিকিউরিটি কোডটা জানলো, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এখন এই দিক দিয়ে চোরটা বাসায় ঢুকে ভালোভাবে এদিক ওদিক তাকাতে থাকে, আর তখনই লক্ষ্য করে সোফায় উর্বশী শুয়ে আছে। চোরটা তখন ওর সামনে গিয়ে টোকা মেরে দেখে ও কোনো রেসপন্স করছে না, আর তাই চোরটা তখন ওর ব্যাগ থেকে ক্লোরোফর্ম বের করে সেটা উর্বশীর নাকে লাগিয়ে দেয়, যাতে করে উর্বশী কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে, আর এই দিক দিয়ে চোরটা চুরি করে পালিয়ে যেতে পারে। এরপর ডেভিড বাসার সমস্ত ওয়ার্ড্রোব খুলে টাকা পয়সা গয়নাগাটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না। তাই হতাশ হয়ে ডেভিড আবারও ড্রয়িং রুমে এসে বসে। তখনও চোখ পড়ে উর্বশীর গলায় থাকা ডায়মন্ডের নেকলেসের উপর। তখন কিছু না পেয়ে উর্বশীর গলা থেকে ডায়মন্ডের নেকলেস, ওর হাতে থাকা ডায়মন্ডের ব্রেসলেট, আংটি, এই সবকিছু খুলে ডেভিড ওর ব্যাগে ঢুকিয়ে নেয়। এবার ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে বের হওয়ার প্রস্তুতি নিতে নিবে, ঠিক তখনই ডেভিড গেটের বাইরে কারো মোবাইলের রিংটোন শুনতে পায়, আর সঙ্গে সঙ্গে কি হলে চোখ রাখতেই দেখতে পায় গেটের বাইরে কেউ একজন এসেছে, আর সিকিউরিটি লক প্রেস করে ঢোকার চেষ্টা করছে। আর আমরা দেখতে পাই এই লোকটি হচ্ছে সিন 3-তে দেখানো সেই রাজনীতিবিদ মাস্তান ভাই। ডেভিড তখন একটুও দেরি না করে সেখান থেকে সরে যায়। মাস্তান ভাই ওই দরজার সিকিউরিটি কোড প্রেস করে বাসার ভেতরে প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, মাস্তান ভাই এই দরজার কোড কিভাবে জানলো, সেটাও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। মাস্তান ভাই ঘরের ভেতরে ঢুকে উর্বশী উর্বশী বলে ডাকতে থাকে, আর খুব আনন্দে নাচতে থাকে। সে তখন দেখতে পায় উর্বশী সোফায় শুয়ে আছে। মাস্তান ভাই ওর সামনে গিয়ে বলে, উর্বশী, আমি এসে গিয়েছি, তুমি যেটা নিয়ে আসতে বলেছ আমি সেটা নিয়ে এসেছি, কিন্তু তুমি তো মদ খেয়ে ঘুমিয়ে আছো, তাহলে আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি যতক্ষণ তোমার ঘুম না ভাঙে। এটা বলে মাস্তান ভাই সোফায় বসে অপেক্ষা করতে থাকে। এই দিক দিয়ে আমরা ভেতরের রুমে ওই চোর ডেভিডকে দেখতে পাই। ডেভিড ওই রুমের ভিতরে ঢুকে গিয়েছে যেই রুমের ভিতরে ডেড বডিটা রাখা ছিল, আর স্বাভাবিকভাবে ডেভিড ওই ডেড বডিটা দেখার পর প্রচন্ড ভয় পেয়ে যায়। এই দিক দিয়ে আবার মাস্তান ভাই উর্বশীর সামনে বসে টিভি ছেড়ে গ্লাসে হুইস্কি ঢেলে আরাম করে খেতে থাকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পর মাস্তান ভাই দেখতে পায় এখনো উর্বশী
উর্বশীর জ্ঞান ফিরে আসছে না, তাই এবার আবারও উর্বশীর সামনে গিয়ে ওকে ডাকতে থাকে। কিন্তু কিছুতেই যখন ওর জ্ঞান ফিরে আসছে না, তখন মাস্তান ভাই ওর নাকের সামনে হাত দিয়ে দেখতে পায় উর্বশীর নিঃশ্বাস বন্ধ, মানে ও মারা গিয়েছে। আর এটা দেখে মাস্তান ভাই পুরো টেনশনে পড়ে যায়, বেচারা ধুতি খুলে যায়। কারণ মাস্তান ভাই তখন বলতে থাকে, দুদিন পর আমার ইলেকশন, আর এখন আমি এই কোন ভেজালের মধ্যে পড়ে গেলাম। এটা বলে তখন সে দ্রুত ওই বাসা থেকে বের হতে নেয়, আর গেটের সামনে গিয়ে মদের নেশায় ভুলভাল সিকিউরিটি কোড প্রেস করতে থাকে। 2-3 বার ভুল সিকিউরিটি কোড প্রেস করার কারণে দরজাটা 4 ঘন্টার জন্য লক হয়ে যায়। মানে যদি এই 4 ঘন্টার মধ্যে কেউ সঠিক কোডও প্রেস করে, তাও এই গেট 4 ঘন্টার আগে খুলবে না। এবার কিছুক্ষণ পরে ডেভিড ড্রয়িং রুমে আসে আর দেখতে পায় মাস্তান ভাই অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে আছে, আর তার পাশে পড়ে আছে একটি ব্যাগ। চোর ডেভিড তখন ওই ব্যাগটি খুলতেই দেখতে পায় ব্যাগ ভর্তি টাকা, আর এটা দেখে ডেভিড তো অনেক খুশি হয়ে যায়। ওই ব্যাগটিও ওর সঙ্গে নিয়ে নেয় আর গেটের সামনে গিয়ে সিকিউরিটি কোড প্রেস করে। কিন্তু তখনও দেখতে পায় এই দরজাটা 4 ঘন্টার জন্য লক হয়ে গিয়েছে। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও গেটটি খুলছে না। এখন এই 4 ঘন্টা ওকে এখানেই বসে থাকতে হবে। কি করবেও যখন ও কিছুই বুঝতে পারছে না, ঠিক তখনই বাসার ভেতর থেকে ও আরেকটি মোবাইলের রিংটোন শুনতে পায়। রিংটোন ফলো করে ও চলে যায় ওই বাসার ওয়াশরুমের ভেতর, আর সেখানে যাওয়ার পর শেখরের সঙ্গে ওর মুখোমুখি দেখা হয়, আর দুজন দুজনকে দেখে প্রচন্ড চমকে গিয়ে ভয় পেয়ে যায়। শেখর তখন ডেভিডকে বলে, দেখো আমরা দুজন দুজনকে চিনি না, আমি ভুলবশত এই বাসায় আটকে গিয়েছি, আমি এই দরজার কোডটিও জানি না, তুমি তো জানো ভাই, চলো সবাই কিছু জানার আগেই আমরা এই বাসা থেকে বেরিয়ে যাই। উত্তরে ডেভিড তখন বলে, আরে ভাই, গেট যদি খুলতেই পারতাম তাহলে কি আমি এখানে আসতাম? কখন বেরিয়ে যেতাম? গেট 4 ঘন্টার জন্য লক হয়ে গিয়েছে, এর আগে গেট কিছুতেই খুলবে না। তখন হতাশ হয়ে শেখর আর ডেভিড ড্রয়িং রুমে এসে বসে। তখন ডেভিড শেখরকে বলে, বাট এই দরজার কিন্তু একটা মাস্টার কি আছে, কিন্তু সেটা তো সম্ভবত উর্বশী জানতো। শেখর তখন বলে, আচ্ছা ভাই, এত কিছু ভাবার দরকার কি, আমরা দরজাটা ভেঙে ফেলি না? ডেভিড তখন শেখরকে বলে, এই দিকে আসো, এই যে দেখো প্রত্যেকটা জানালা দরজার উপর দিয়ে কিছু তার গিয়েছে, দেখতে পাচ্ছ? এই তারগুলো গিয়ে একটি সুইচ বোর্ডের সাথে কানেক্ট হয়েছে। এই দরজা জানালাগুলো এইরকম ভাবে বানানো হয়েছে, যদি এটা কেউ ভাঙা বা জোরাজোরি করে খোলার চেষ্টা করে, তাহলে হোম সিকিউরিটি নামে একটা কোম্পানি আছে, ওদের অফিসে অ্যালার্ম বেজে উঠবে, আর 2 মিনিটের মধ্যে এই বাসায় পুলিশ চলে আসবে, আর তখন তুমি আমরা দুজনই ফাঁসবো। দুজন এইসব কথা বলতে বলতে হঠাৎ মাস্তান ভাইয়ের দিকে তাকিয়ে দেখতে পায় সে সেখানে নেই, তার জ্ঞান ফিরে এসেছে। আর সে উঠেই ওদেরকে লক্ষ্য করে মদের নেশায় একটার পর একটা ওদের দিকে মদের বোতল ছুঁড়ে মারছে। একটা বোতল এসে শেখরের মাথায় লাগে, আর আরেকটি মদের বোতল গিয়ে ডেভিডের মাথায় লাগে। এরপর ডেভিড আর শেখরকে মাস্তান ভাই প্রচন্ড মারধর করতে থাকে। মাস্তান ভাইয়ের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এক পর্যায়ে শেখর পেছন থেকে মাস্তান ভাইকে জাপটে ধরে, আর ডেভিডকে শেখর বলে মাস্তান ভাইকে পেটানোর জন্য, কিন্তু ডেভিড কিছুতেই তাকে মারতে পারছিল না, কারণ মাস্তান ভাই তো একজন এমএলএ, ডেভিড কিভাবে তাকে মারবে? এদিক দিয়ে মদের নেশায় মাস্তান ভাই বলতে থাকে, তোরা উর্বশীর সঙ্গে কি করেছিস? শেখর তখন বলে, আমরা কিছু করিনি, উনি অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে আছে। মাস্তান ভাই তখন বলে, আরে বোকা, ও তো অজ্ঞান হয়ে নেই, ও তো মারা গিয়েছে। আর এটা বলে ওদেরকে আবারও মারতে শুরু করে। ডেভিড আর শেখর কিছুতেই মাস্তান ভাইয়ের সঙ্গে পেরে উঠছিল না, তাই একটা সময় ডেভিডের কাছে থাকা একটি ছুরি ও মাস্তান ভাইয়ের পায়ে ঢুকিয়ে দেয়। মাস্তান ভাই তখন ওদেরকে ছেড়ে দিয়ে একটি সোফায় গিয়ে বসে, আর ওদেরকে বলে, তোরা কে, এখানে কেন এসেছিস তোরা? শেখর তখন বলে, স্যার আমি একজন ট্যাক্সি ড্রাইভার, ম্যাডাম আমাকে এখানে নিয়ে এসেছিল, আর আমি এখন এই ঘরের ভিতরে আটকে গিয়েছি। মাস্তান ভাই তখন ডেভিডের দিকে তাকিয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? সত্যি কথা বল আমাকে। ডেভিড তখন বলে, স্যার কিছুদিন আগে আপনি আর উর্বশী ম্যাডাম একটি রেস্টুরেন্টে কফি খেতে গিয়েছিলেন, সেখানে আমি ওয়েটার হিসেবে ছিলাম। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই উর্বশী আর মাস্তান ভাই একটি কফি শপে বসে কথা বলছে। উর্বশী মাস্তান ভাইকে বলে, স্যার আমার হাজবেন্ড বিজনেসে অনেক বড় লস খেয়েছে, আমরা অনেক বড় ঋণে ফেসে গিয়েছি, আমাদের এই মুহূর্তে অনেকগুলো টাকার দরকার, তাই আপনি যদি কিছু টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করতেন তাহলে অনেক ভালো হতো। মাস্তান ভাই তখন বলে, আরে সামনে ইলেকশন, এই মুহূর্তে আমি তোমাকে এত টাকা কিভাবে ম্যানেজ করে দিব? তুমি একটা কাজ করো, ইলেকশনের পরে নাও। উর্বশী তখন বলে, না স্যার আমার পরশুদিনই টাকাটা লাগবে, আমরা শহরের বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য। মাস্তান ভাই তখন বলে, কিন্তু আমিও তো ইলেকশনের ক্যাম্পেইনের কারণে কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছি, তুমিও নাকি পরশুদিন চলে যাবে, তাহলে টাকাটা আমি তোমাকে দিব কিভাবে? উর্বশী তখন বলে, আচ্ছা তাহলে একটা কাজ করুন, আমি যদি বাসায় নাও থাকি তাও আপনি একটু কষ্ট করে টাকাটা আমার বাসায় রেখে যান। মাস্তান ভাই তখন বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমি তোমার বাসায় ঢুকবো কিভাবে? উর্বশী তখন বলে, আমাদের বাসার গেটটা তো ডিজিটাল সিস্টেমের, ওটার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, এটার পাসওয়ার্ড হচ্ছে 1106। ওদের এই সমস্ত কথাবার্তা কিন্তু পাশের টেবিলে বসে ডেভিড শুনছিল, আর ওই পাসওয়ার্ডটাও ও একটি কাগজে লিখে নেয়।
আর এইভাবেই ডেভিড আর মাস্তান ভাই দুজনেই ওই বাসার পাসওয়ার্ড জানতে পারে। মাস্তান ভাই তখন উর্বশীকে আরো একটা কন্ডিশন দেয়। সে বলে, আমি তোমাকে টাকাটা দিব, কিন্তু একটা শর্তে। উর্বশী তখন বলে, কি? মাস্তান ভাই বলে, যেদিন আমি টাকাটা নিয়ে আসবো সেদিন তোমারও বাসায় থাকতে হবে, কিন্তু একা। উর্বশীও তখন তার কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা তখন দেখতে পাই মাস্তান ভাই মনে মনে বলছে, টাকা তো আমি তোমায় দেব, কিন্তু এতদিন ধরে আমি তোমার কাছ থেকে যেটা চেয়ে এসেছি সেটা আমি এবার আদায় করে নেব। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। মাস্তান ভাই বলে, সবই তো বুঝলাম, কিন্তু এখন আমরা তিনজন এখান থেকে বের হব কিভাবে? এই বাসায় তো আমরা বন্দী হয়ে গিয়েছি। তার ভেতরে বাসার ভেতরে একটা ডেড বডি। শেখর তখন বলে, স্যার একটা না, দুটো ডেড বডি। এটা শুনে মাস্তান ভাই চমকে গিয়ে বলে, কোথায়? ওরা দুজন তখন মাস্তান ভাইকে সেখানে নিয়ে যায় যেখানে আরো একটা ডেড বডি পড়েছিল। আর ওই ডেড বডিটা দেখার পর মাস্তান ভাই বলে, আরে এটা তো উর্বশীর হাজবেন্ড দেবরাজ। ডেড বডিটা দেখে ওরা আবারও ড্রয়িং রুমে চলে আসে। মাস্তান ভাই তখন বলে, আরো 3 ঘন্টা আমাদের এই বাসায় আটকে থাকতে হবে, এখন আর কি করব, চলো সবাই মিলে ড্রিঙ্ক করি। এটা বলে তখন তারা তিনজনে মিলে অনেক আনন্দ ফুর্তি করে ড্রিঙ্ক করতে থাকে। একটা সময় দেবরাজ বলে, আমি আধা ঘন্টার জন্য ঘুমিয়ে নিচ্ছি, দরজা খোলার সময় হলে কিন্তু আমাকে জাগিয়ে দিও। এটা বলে মাস্তান ভাই ঘুমাতে চলে যায়। এই দিক দিয়ে কিছুক্ষণ পরে ডেভিড আর শেখর দেখতে পায় উর্বশীর হাজবেন্ড মাস্তান ভাইয়ের দিকে পিস্তল তাক করে আছে। মানে উর্বশীর হাজবেন্ড মরেনি, বেঁচে আছে, মাথায় বাড়ি লাগার কারণে এতক্ষণ অজ্ঞান হয়েছিল। উর্বশীর হাজবেন্ড মাস্তান ভাইকে মেরে ফেলতেই নিবে, ঠিক তখনই পিছন থেকে ডেভিড আর শেখর এসে তাকে জাপটে ধরে। এবার তারা 4 জনে মিলে বন্দুকটা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দেয়। আর একটা সময় উর্বশীর হাজবেন্ড গুলি চালিয়ে দেয়, আর ওই গুলি এসে লাগে ডেভিডের গায়ে। সঙ্গে সঙ্গে ডেভিড মাটিতে পড়ে যায়। শেখর তখন গিয়ে ওকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু একটা সময় গুলি খাওয়ার কারণে ডেভিডের মৃত্যু হয়। এইদিক দিয়ে মাস্তান ভাই কৌশলে থাপা মেরে দেবরাজের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, আর ওর দিকে পিস্তলটা তাক করে বলে, তাড়াতাড়ি বল এই দরজার মাস্টার পাসওয়ার্ডটা কি? কিন্তু কিছুতেই মাস্তান ভাইকেও পাসওয়ার্ডটা বলতে চায় না, উল্টো বিভিন্ন ধরনের অ্যাক্টিং করতে থাকে তার সঙ্গে। একটা সময় মাস্তান ভাই আবারও জিজ্ঞেস করে, তখন আস্তে আস্তে কি যেন বলতে থাকে। তখন মাস্তান ভাই আবারও জিজ্ঞেস করলে দেবরাজ একটু জোরে বলে, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তোমার কানটা আমার মুখের সামনে নিয়ে আসো, আমি বলে দিচ্ছি। মাস্তান ভাই তখন তার মাথাটা দেবরাজের সামনে নিয়ে যায়, আর ঠিক ওই মুহূর্তেই নিচে পড়ে থাকা একটি ছুরি উঠিয়ে দেবরাজ তার ঘাড়ে বসিয়ে দেয়। মাস্তান ভাই তখন সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে সেও মারা যায়। এবার শেখরের পালা। শেখর উঠে দাঁড়িয়ে পিছনে তাকাতেই দেখতে পায় দেবরাজ ওর দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। শেখর তখন বলে, স্যার প্লিজ আমাকে কিছু করবেন না স্যার, আমার কোনো দোষ নেই স্যার। দেবরাজ তখন বলে, তোমারও খেলা শেষ। এই কথা বলে পিস্তল চালিয়ে দেয়। এখানেই সিন শেষ হয়ে যায়। আমাদেরকে 6 দিন পরের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা হসপিটালের বেডে শেখরকে ব্যান্ডেজ অবস্থায় শুয়ে থাকতে দেখতে পাই। ওর জ্ঞান ফিরে আসতেই নার্স পুলিশকে ফোন দিয়ে বলে, স্যার পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে একটি ইনভেস্টিগেশন টিম চলে আসে, আর শেখরকে হসপিটাল থেকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই শেখরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে যে সেই দিন রাতে অ্যাকচুয়ালি ওই বাসায় কি হয়েছে। শেখর তখন ভয়ে ভয়ে সেই দিন রাতে কি হয়েছিল সেটা তাদেরকে বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। শেখরের জ্ঞান ফিরে আসলেও দেখতে পায় যে সে মাটিতে পড়ে আছে। আসলে দেবরাজ ওর দিকে যে গুলিটা চালিয়েছিল সেটা ভাগ্যক্রমে শেখরের কান ঘেঁষে গিয়েছিল। শেখর উঠে দাঁড়িয়ে দেবরাজের সামনে গিয়ে দেখতে পায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দেবরাজ মারা গিয়েছে। শেখর তখন কি করবে বুঝতে পারছিল না, অনেক ভয় পেয়ে গিয়েছিল সে। তাই ও আবারও গিয়ে সিকিউরিটি লকটা প্রেস করে, আর একটা পর্যায়ে অ্যালার্ম বাজতে শুরু করে। আর এটা দেখে শেখর একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। আর এই অ্যালার্ম শুনে পুলিশও সেখানে চলে আসে, আর ওকে ওই বাসা থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এটাই হচ্ছে মূল ঘটনা। অফিসাররা তখন শেখরের সামনে গিয়ে ওকে একটি কাগজ দেখায়, আর বলে, এইটার বিষয়ে তুমি কিছু জানো? এটা উর্বশীর হাতে লেখা একটা সুইসাইড নোট, যেখানে লেখা ছিল, আমি উর্বশী, আমার হাজবেন্ড দেবরাজ, কিছুদিন যাবত আমাদের বিজনেসে অনেক বড় লস হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম। আমাদের অনেক দেনা হয়ে গিয়েছিল, আর এর জন্য দেবরাজ আর আমার মধ্যে প্রচন্ড ঝগড়া লেগে থাকতো। এই ঋণের থেকে বের হওয়ার জন্য আমি এমএলএ মাস্তান ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিলাম, তাই প্রায় সময় তার সঙ্গে আমার দেখা করতে হতো। কিন্তু আমার হাজবেন্ড মনে করেছিল হয়তো মাস্তান ভাইয়ের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে, তাই সে সব সময় আমাকে ফলো করত। আর এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে একদিন প্রচন্ড ঝগড়া লেগে যায়। একটা সময় দেবরাজ আমাকে একটা চর মেরে বসে, আর আমি তখন রাগ কন্ট্রোল করে রাখতে পারি না, তাই একটা মদের বোতল নিয়ে আমি ওর মাথায় আঘাত করি, আর এর ফলে দেবরাজ মারা যায়। এই ঘটনার পরে তখন আমি ভেবে নেই তাহলে আর আমারই বা বেঁচে থেকে লাভ কি? তাছাড়া এই লোন আমি একা পরিশোধ করতে পারবো না, তাই আমি আত্মহত্যা করছি, আর আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর এটা বলে উর্বশী অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করে।
এখন এই চিঠিটা পড়ার পর শেখর বলে এই চিঠির বিষয়ে সে কিছুই জানতো না। অফিসার তখন ওকে সেখানে বসিয়ে বাহিরে এসে তার টিম মেম্বারদের সঙ্গে ডিসকাস করতে থাকে। তখন তার টিম মেম্বাররা বলে, স্যার ও যেটা বলছে ঠিকই বলছে, আমরা ওই বাসার সিসিটিভি চেক করেছি এবং সবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার পর শেখরের তেমন কোনো কিছু পাইনি। আর উর্বশীর পোস্টমর্টেম রিপোর্টেও এসেছে যে অনেক ঘুমের ওষুধ খাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে। অফিসার তখন বলে, তাহলে আর কি করবে, ওকে ছেড়েই দাও। এরপর আমরা দেখতে পাই একজন পুলিশ গিয়ে শেখরের হ্যান্ডকাফ খুলে দেয়। কিন্তু মুভির আসল টুইস্ট এখনো বাকি আছে। সিন চলে যায় 1 মাস পরে। আমরা দেখতে পাই শেখর মাস্তান ভাইয়ের গলায় পড়ে থাকা সেই গোল্ডের চেনটা তার নিজের গলায় পড়ে আছে, আর মাস্তান ভাইয়ের হাতে পড়ে থাকা সেই গোল্ডের ব্রেসলেটটা তার হাতে পড়ছে। আর বিছনায় শুয়ে পা দুলাতে দুলাতে একজন লোককে ফোন করে বলছে, হ্যালো, আমি রাজদীপ বলছি, আপনার একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন, আমি ওই বাড়িটা কিনতে চাচ্ছি। কাল সকাল 11:30টায় আমি ওই বাড়িটি দেখতে যাব। এই বাড়িটি কিন্তু মূলত উর্বশীদের বাড়ি ছিল। ব্যাংক ঋণ পরিশোধ না করার কারণে ব্যাংকক্রাফট হয়েছে তাদের এই বাড়ি, আর ব্যাংক এই বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য একটি এজেন্সি হায়ার করেছে। পরদিন সকালবেলা শেখর ওই বাড়িতে চলে যায়, আর ওই এজেন্সির একজন লোক শেখরকে এই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। শেখর তখন ওই এজেন্সির লোকটিকে বলে, আচ্ছা আপনার স্যালারি কত? ওই এজেন্সির লোকটি বলে, স্যার 25,000। শেখর তখন বলে, আপনাকে একটা কাজ দিব, আপনি করতে পারবেন? যদি করতে পারেন তাহলে আমি আপনাকে 50,000 টাকা দিব। ওই লোকটি তখন চোখ বড় বড় করে শেখরের দিকে তাকিয়ে থাকে। শেখর বলে, কি পারবেন? লোকটি বলে, বলুন স্যার। শেখর তখন বলে, আপনি 5 মিনিট চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি পুরো বাড়িটা একা ঘুরে দেখতে চাই। লোকটি তখন রাজি হয়ে যায়। এখান থেকেই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে সেই দিন রাতে আরো একটা ঘটনা ঘটেছিল যেটা শেখর পুলিশকে জানায়নি। শেখর যখন জ্ঞান ফিরে আসে তখন ও উঠে দাঁড়িয়ে টাকার ব্যাগটি নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভুল পাসওয়ার্ড প্রেস করার কারণে অ্যালার্ম বেজে ওঠে। তাই দ্রুত শেখর টাকার ব্যাগটি নিয়ে চলে যায় রান্নাঘরে, আর সেখানে গিয়ে একটি পুরনো মাইক্রো ওভেনের ভিতরে ব্যাগের সমস্ত টাকা রেখে দেয়। কিন্তু বুদ্ধি করে সেখান থেকে কিছু টাকা এনে ব্যাগের ভিতরে রেখে দেয়। এরপর ব্যাগটি নিয়ে রুমের ভেতরে এসে সোফায় শুয়ে অজ্ঞান হয়ে থাকার ভান ধরে। হয়ও ঠিক তেমনটাই। পুলিশ ওই বাসায় এসে টাকার ব্যাগটা দেখে ভাবে এখানেই হয়তো সব টাকা আছে, তাই পুরো বাসাটা সার্চ করে না। আর এখন শেখর এই বাড়িটি কিনবে এই মিথ্যা কথা বলে এই বাড়িতে ঢুকেছে ওই টাকাগুলো নেওয়ার জন্য। এরপর শেখর ওই ম্যানেজারকে ওখানে দাঁড় করিয়ে সরাসরি চলে যায় ওই বাসার কিচেনে, এবং ওর সঙ্গে করে আনা ওই ব্যাগটির ভিতরে ওই সমস্ত টাকা ভরে নেয়, আর কাউকে কিছু না বুঝতে দিয়ে ওই বাসা থেকে সুন্দরভাবে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে অবশ্য ওই সেলসম্যানকে একটা 50,000 টাকার বান্ডিল দিয়ে যায়, আর সেলসম্যানও এত টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। শেখর ওই বাসা থেকে বের হয়ে গেটের সামনে দেখতে পায় ওই সেই কুকুর জোজো বসে আছে। ওকে দেখতে পেয়ে শেখর আদর করে ওকে কোলে তুলে নেয় আর বলে, জোজো, ওই দিন রাতে এই বাসা থেকে শুধু তুমি আর আমি জীবিত বের হয়েছি, চলো তুমি আমার সঙ্গে চলো, আমরা নতুন একটি জীবন শুরু করি। আর এই সিনটি দেখিয়েই মুভিটিও এখানেই শেষ হয়। জীবনে কখনকার কি ঘটে যায় সেটা কেউ বলতে পারে না। প্রত্যেকটি মানুষের জীবনই ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। যদি সঠিক সময়ে ভাগ্যের কাঁটাটা মিলে যায় তাহলে যে কোনো কিছু ঘটতে পারে। সবার ভাগ্যে সবসময় ভালো কিছু হয় না, আবার সবার ভাগ্যে সবসময় খারাপ কিছু হয় না। সো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।